টুনি ভূত হাসতে হাসতে বলল, ওরে টুনি, তুই কি করবি শুনি? বিয়ে তো পারসনি, বড় ভূতের জ্বালা তুই বুঝবি নি। করেছিলাম রে, সে জ্বালার কথা আর শুনিস নে। তোরে যে কি কই, মনে উঠেছিল কই, বিয়ের কথা মনে ছিল কই, তাই ভূত হয়ে আবার নিয়ে এসেছি পেতনি সই। উঠানের এক কোণে একটা বড় বট গাছ ছিল। সেই বট গাছের মগডাল থেকে ভেসে এলো আমি বাপের বাড়ি থেকে এসে পড়েছি। আমি শুধু শুধু যাব খেতে, ধরবো তোর গলা টিপে, কারণ তুই হলি মরণ কি পেটে রে কি পেটে। মুখ পোড়ামি মিশে পুড়িয়েছে তোর দিন রে, আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি। আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি। এই রে টুনি, এ যে আমার মরণের গান শুনি। তুই সারাদিন পরে থাকিস শ্মশানে, আমায় মোটেও ভালোবাসিস না। তুই দুই ভূতের সাথে ফিস ফিস করে কথা বলিস, সেটা খবর পেয়েছি আমি গোপনে গোপনে। মুখ পোড়ামি মিশে ফুরিয়েছে তোর দিন যে, আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি। আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি। ছি 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 ছি, কি সব বলছে দেখো। আমি আবার কখন জুই ফুলের সঙ্গে ফিস ফিস করে কথা বললাম? সে তো সবাই চেয়েছিল জুই ফুলের দিকে, আমার কি দোষ? আমার সর্বাঙ্গ জ্বলে যায়, বড় ভূতের বউয়ের মুখে গরম ছাই। আচ্ছা কর্তা, আপনি আমার দিকে তাকিয়েছিলেন নি? এত বড় মিথ্যে কথা কইতে পারলেন? আহ, জুই ভূত, আমি বড় ভূত কেমন? আমাকে ভয় টয় পেতে হয়, তুমি তো কিছুই মনে রাখো না। তোকে সবাই ভয় পেতে পারে, আমি ভয় পাই না রে, কারণ তুই আমার একমাত্র মিনসে রে মিনসে। মুখ পোড়া মিনসে ফুরিয়েছে তোর দিন রে, কারণ আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি। আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি। ওই দেখো জুই ভূত, তোমার কারণে আমার বুক আবার খেপেছে। আমি যে কোথায় মুখ লুকাই। বড় ভূতের বউ ঝড়ের গতিতে বড় ভূতের সামনে এসে দাঁড়ালো। বড় ভূত চোখ বন্ধ করে চেঁচিয়ে বলল, তোমায় বড্ড ভয় পাই বউ, জুই ফুল মোটেও হয় না আমার কেউ। আমি মোটেও বিশ্বাস করিনি, কারণ আমি ছিলাম সেই পাড়ার কাকিমা, যার মনে ছিল সন্দেহ বেশি, যে পরের দুঃখ দেখলে মনে মনে হতো খুশি। বুঝলি মিলছে? না না বউ, এ মোটেও ভালো কথা না। অন্যের সংসারে নাক গলানো খুব বাজে কথা। টুনি ভূত এগিয়ে এসে বলল, আগে কর্তা, আমরা তো প্রধান বক্তব্য থেকেই সরে যাচ্ছি, আমাদের বদনামের কি হবে? হ্যাঁ, তাই তো তাই তো। কোন বদনামের কথা বলছে টুনি ভূত? জুই পেতনি? আগে কর্তা মা, দত্তদের পুকুরে একজন মারা গেছে, তার
আমাদের মানে আমাদের ভূতেদের সেই বদনামের কথাই বলছি। টুনি, তুই তোর কর্তা বাবুকে বাঁচাচ্ছিস না তো? না না কর্তা মা, সত্যি কথা বলছি। শোন শোন টুনি, চারিদিকে ভূতেদের খবর পাঠা। আমরা মারিনি, হতেও তো পারে অন্য কোনো ভূত মেরেছে। আজ্ঞে কর্তা বলে টুনি ভূত ছুটল চারিদিকের সমস্ত ভূতেদের কাছে। সমস্ত ভূতেদের কাছের থেকে খবর নিয়ে টুনি জানতে পারলো যে কোনো ভূতই এমন কর্ম করেনি। তবে তবে এ কর্ম কে করলো? প্রশ্ন কিন্তু রয়েই গেল। তবে এত বড় প্রশ্নের কোনো উত্তরই ছিল না পুলিশের কাছে, এমনকি ভূতেদেরও কাছে। ভূতেরা জানতো যে তারা মারেনি, তবে লোকটাকে মারল কে? টুনি ভূত শ্মশানে ফিরে এলো, তার সঙ্গে ফিরে এলো আরও অনেক অনেক বড় বড় ভূত, মানে অন্য অন্য জায়গার ভূতেদের কর্তারা। সব ভূতেরা মিলে তাদের স্বাগতম জানালো। সব ভূতেদের মাথায় একটাই প্রশ্ন, সবাই পায়চারি করছে আর একে অন্যের দিকে তাকাতাকি করছে। এই প্রথম যেন ভূতমহল নিশ্চুপ, কারো মুখে কোনো কথা নেই, সবাই চুপচাপ শুধু ভেবেই চলেছে। বড় ভূতের বউ বলে উঠল, এভাবে থেকে লাভ নেই, চলো সবাই দত্ত বাড়ি যাই। তার কথা মতন সবাই ঠিক করলেন যে সকলে মিলে দত্তবাড়ি যাবেন। এখন প্রায় রাত 4:30। সকল ভূত দলবদ্ধ হয়ে হাজির দত্তবাড়ির দালানে। সকলে মিলে দত্তবাড়ির দালানের এপাশ ওপাশ ঘুরে খুঁজে খুঁজে দেখতে লাগলো যদি কিছু পাওয়া যায়। সেখানে কোনো মতেই কোনো কিছু পাওয়া যাচ্ছে না। বলে দত্তবাড়ির পেছনের দিকটার বাগানে এসে উপস্থিত হলো। তারা পুরো বাগানটা খুঁজে দেখতে লাগলো যদি বাগানে কোনো সুরাহা পাওয়া যায়, কিন্তু যা হয় সেখানেও কোনো কিছু পাওয়া গেল না। এবার তারা সকলে মিলে ঠিক করলো তারা দত্ত পুকুরেই যাবে। তাই করলো, সকলে মিলে একসাথে দত্ত পুকুরে উপস্থিত হলো। এখানে সেই বয়স্ক লোকের লাশ এখনো উপস্থিত রয়েছে। সেটা দেখে বড় ভূত বলল, দেখেছিস টুনি, পুলিশের কি আক্কেল! মানুষটা সে কখন মরে পড়ে আছে, এখনো তার সুরাহা করেনি। আর তুই বলিস কিনা একে যে মেরেছে তাকে এরা ধরবে? তাই তো দেখছি কর্তা, এই মানুষখানা কি এখন মরেছে? আমি সেই কখন আপনাকে গিয়ে খবর দিয়েছি, তারপরে না আমরা না কত মিটিং করলাম, তাই না কর্তা? দেখ দেখ, দেখে শেখ, মানুষের উপর আর ভরসা করা যায়নি, বুঝলি টুনি? আমার গা জ্বলে যায়। কর্তা, আপনি আদেশ দিলে আমি এই পুলিশের মাথা খাই। এ না না জুই পেতনি, ও কাজ মোটেও করবি না, তারপর তোকে ধরে নিয়ে যাবে এই পুলিশরা। তা মানুষ ধরতে না পারুক, ভূত থেকে ধরে নিয়ে যাবে, বুঝলি? নিউজ চ্যানেলের লোক এসে হাজির। তারা নানান ভঙ্গিমায় ছবি তুলতে ব্যস্ত। কে কিভাবে তুলবে তারা যেন ঠিক করতেই পারছে না। এইভাবে তো সে সেইভাবে, তারা যেন ছবি তুলে প্রমাণ করেই ছাড়বে এই মৃত্যুর জন্য ভূতই দায়ী। তেঁতুল গাছের মাথায় দাঁড়িয়ে টুনি ভূত লক্ষ্য করলো দূরে যেন দুটো লোক দাঁড়িয়ে কি বলা বলি করছে। তার সন্দেহ হলো, সে ঝড়ের গতিতে সেখানে গিয়ে উপস্থিত হলো। সে দেখতে পেল দত্তবাড়ির মেজ ছেলে কোনো এক গুন্ডা টাইপের লোকের সঙ্গে কথোপকথন করছেন। তাদের একদম কাছে গিয়ে দাঁড়ালো। সকল ভূত টুনির পেছনে এসে দাঁড়ালো। বড় ভূত টুনি ভূতের কানে ফিস ফিস করে বলল, কিরে টুনি, কিছু জানতে পারলি? এই কি কর্তা, আপনি ফিসফিস করে কথা কইছেন কেন? এই মানুষরা কি আমাদের কথা শুনতে পায় নাকি? আরে আমি তো সব ভুলেই গেছিলাম।
ভাবিস তুই বললি, তা কিছু জানতে পারলি? এই মনীষী ছাগলকে কিছু বললো? না কর্তা, তখন থেকে দুইজন মূর্তির মতনই দাঁড়িয়ে আছে, কেউ কিছু কইছে না। তবে হ্যাঁ, চোখের আশায় কি যেন বলা বলি করছে, আমি বুঝতে পারছি না, বুঝলেন? কিন্তু কর্তা, এদের ভাব সাব দেখে মনে হচ্ছে যা ঘটাবার এরাই ঘটিয়েছে, বুঝলেন? কে দেখে বুঝলি টুনি? একটু বল তো, আমিও শুনি। ওই দেখুন কর্তা, দুজনের চোখ কেমন ওই লাশের দিকে, ভালো করে লক্ষ্য করে দেখুন। না টুনি, এটা প্রমাণ হয়নি যে এরাই খুনি। জুঁই ভূত কোথা থেকে যেন উদয় হয়ে বলল, এই লাশ দেখে আমার বড় কান্না পাই, মনে হচ্ছে একটু হলেও খারাপ ওইখানের এক সাংবাদিক ভাই। তার হঠাৎ করে আসাতে সকল ভূত চমকে উঠল। তার কথা শুনে তারা আরো বেশি চমকে উঠল। বড় ভূত জিজ্ঞেস করলো, জুই পেতনি এ কি কয়? দুই ভূতনির কথা শুনে আমার যে লাগে ভয়। সকল ভূতেরা একসঙ্গে লক্ষ্য করল, জুঁই ভূতনির কথা তো ঠিকই। সাংবাদিক আর দত্তবাড়ির মেজ ছেলে এবং মেজ ছেলে যার সঙ্গে কথা বলা বলি করছিলেন, তারা একে অপরের দিকে তাকাতাকি করছেন। টুনি ভূত এবার বড় ভূতের দিকে তাকিয়ে বলল, কি কর্তা, আমি ঠিক বলেছিলাম না? আপনি তো আমার কথা বিশ্বাস করলেন না, এবার মিলে গেল আমার কথা ঠিক ছিল। হ্যাঁ হ্যাঁ টুনি, তোমার কথা শুনি, তুমিই ঠিক। লাশ তোলা হচ্ছে গাড়িতে। সকল ভূত একত্রে পুলিশের কাছে এসে দাঁড়ালো। তারা সকলে পুলিশকে বলবার চেষ্টা করলো, এ কাজ আমাদের নয়, এ কাজ অন্য কারো। কিন্তু কে শোনে কার কথা? পুলিশ কি ছাই ভূতের কথা শুনতে পারে? ভূতেদের হাজার কষ্ট বৃথা গেল। তারা হাজারবার চেঁচিয়ে বলতে লাগলো তারা এ কাজ করেননি। লাশ মর্গে নিয়ে যাওয়া হলো। ভূতেরা অসহায় হয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে নিশ্চুপ হয়ে। সাংবাদিকরাও ধীরে ধীরে সেখান থেকে চলে গেলেন দত্তবাড়ির মেজ ছেলে এবং তার সঙ্গে কথা বলাও লোকটিও। চারিদিকে ঝিঝির ডাক, ভূতেদের মুখ মলিন। পুকুরে হাজার হাজার মাছ যেন মনের আনন্দে খেলে চলেছে। এত ভূত এত মাছের সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কারো সেই মাছের প্রতি কোনো ভ্রূক্ষেপ নেই। সবাই যেন চুপচাপ দাঁড়িয়ে পাথরের মতো। টুনি ভূত নীরব স্বরে বলল, কর্তা, যারে মারা হয়েছে সে তো কইতে পারবে তারে ঠিক কে মেরেছে, মানুষ নাকি ভূত? ঠিক করেছিস টুনি, চল তার কাছে গিয়েই সব শুনি। ভূতেদের দল মর্গে গিয়ে উপস্থিত হলো। তারা সেখানে দেখতে পেল মাখনলাল ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। হঠাৎ বড় ভূত বাচ্চাদের মতো করে কান্না করতে শুরু করে দিল। বড় ভূতের বউ বড় ভূতের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, আহারে, ধীরে খোকা কান্না পাচ্ছে, মা কমলালের কষ্ট দেখে
ধীরে খোকা, কান্না থামাতে পারছি নি। না না, ষাট 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 ষাট। মোটেও না গিন্নি, আমার মাখনলালের কষ্ট দেখে মোটেও কান্না পাচ্ছে না। ও মা, তবে নতুন নতুন ভূত দেখে ভয় পেলে নাকি? হায় হায় হায়, তুমি না বড় ভূত, তুমি নতুন নতুন ভূত দেখে ভয় পেয়ে বাচ্চাদের মতন কান্না করছো। এও আমার দেখতে হবে। হায় কপাল। ধুত্তারি গিন্নি, তুমি ভুল ভাবছো। ওই চেয়ে দেখো, জুই পেতনির সব মেকআপ উঠে গেছে। ওকে এতদিন আমি সুন্দরী ভেবে কিনা ভুল করেছিলাম, সেটাই ভেবে আমার কান্না পাচ্ছে। সকল ভূত জুই পেতনির দিকে একসঙ্গে তাকিয়ে পড়ল। এ কি, সত্যিই তো, তার রূপের বাহার কোথায় যেন একটা হারিয়ে গেছে। তার মানে এতে বোঝা যাচ্ছে মেকআপ পেতনিকেও সুন্দরী করে। বড় ভূতের বউ বড় ভূতের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, তার মানে আমার সন্দেহ ঠিক ছিল। মুখ পুরা মিলছে, তুমি এই জুই পেতনির প্রেমে পড়েছিলে। হ্যাঁ, আমার পাওয়া খবর তবে সত্যি ছিল। আজ বাড়ি চল, তোর খবর নেব। মাখনলাল কেঁদেই চলেছে। টুনি ভূত তার কাছে ধীরে ধীরে এগিয়ে গেল, তার মুখের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মাখনলাল, তুমি বলো তো, তোমার কি হয়েছিল? মাখনলাল টুনি ভূতের দিকে তাকিয়ে চোখের জল মুছতে মুছতে বলতে লাগলো, কটা মাছ ধরার এত বড় সাজা হবে তা বুঝিনি গো। বুঝলে, মাছ ধরতে যেতুম না। আমার বউ যে আমার অপেক্ষায় বসে আছে গো, তারে কেই বা খবর দেবে? সে তো মনে হয় জানতেও পারবে না তার স্বামী আর এই দুনিয়ায় নেই। আমার নাতি নাতনি গুলো আর কোনোদিনও তার দাদুরানা মাছ খেতে পারবে না। তারাও বসে থাকবে কখন দাদু আসবে কটা মাছ নিয়ে। সামান্য কটা মাছের জন্য আমার এত বড় সর্বনাশ করে দিলে। তা তুমি লোকের পুকুরে মাছ ধরতে গিয়েছিলে কেন? হ্যাঁ, সাধে কি যাই গো? কেউ সাধে অন্যের জায়গায় যায়? পেট যে চলতো নে, ওই দুটো মাছ ধরে বেচে তবেই সংসার চলতো। আহা, সে নয় ঠিক আছে, কিন্তু তুমি অন্য খান থেকে তো মাছ ধরতে পারতে নাকি? অন্য পুকুর থেকেই মাছ ধরতাম। আজ পেত্তম গিয়েছিলাম ওই পুকুরে। পেত্তম গিয়েই আমার জীবনের কাল হলো। পুকুর থেকে তো মাছ ধরি নে, ধরি নদী থেকে, যেখানে কেউ কিছু কয়নি। ও, তার মানে অন্যরা ধরতো, তাদের কাউকে মারতে গিয়ে সেই মাঠটা তোমার কপালেই জুটেছে। তাই হবে কর্তা, বুঝলেন? অন্য কেউ ধরতো, সেই মাছটা মাখনলালের কপালে জুটেছে। পায়ের আওয়াজ শোনা গেল। কারা যেন মর্গের ঘরের দিকে এগিয়ে আসছেন। ডাক্তার আর একজন পুলিশ দরজা খুলে ঢুকলেন। মাখনলালের দেহটিকে ভালো করে তাকিয়ে দেখে বললেন, আচ্ছা ডাক্তার, বলতে পারবেন এর মৃত্যুর আসল কারণ কি হতে পারে? আর কি করেই বা এইভাবে চোখ উপড়ে নেওয়া হলো? হ্যাঁ নিশ্চয়ই, এটাই তো আমার কাজ। কিন্তু আমি যতটুকু বুঝেছি
এ সাধারণ মৃত্যু নয়, এর পেছনে অনেক কারসাজি আছে। মানে আপনার কথা তো ঠিক বুঝতে পারলাম না, কি বলতে চাইছেন? একে এমনভাবে মারা হয়েছে যেন কোনো অলৌকিক মৃত্যু, তেমনভাবে কোনো প্রমাণ রাখা হয়নি। দেখে মনে হবে যেন ভূতের হত্যা। আপনি একজন ডাক্তার হয়ে বিশ্বাস করেন যে ভূতে মেরেছে? ভূত বলে কিছু হয়? আমি কখন বললাম ভূতে মেরেছে? আমি তো বললাম দেখানো হয়েছে, কিন্তু প্রমাণ করা খুবই শক্ত। যাই হোক, প্রমাণ করা আপনার কাজ, আপনি করবেন। আমার যেটুকু বলার ছিল আমি বলে দিলাম, বাদ বাকি রিপোর্ট আসার পরেই জানা যাবে। সেই ভালো, আমরা না হয় রিপোর্টের অপেক্ষাই করি, কি বলেন? তারা সেখান থেকে চলে গেলেন, দরজা বন্ধ করে দিয়ে লাইট অফ করে দিয়ে চলে গেলেন। ঘর ঘুটঘুটে অন্ধকার, ভূতেদের চোখ টিপ টিপ করে জ্বলছে। টুনি ভূত আবার জিজ্ঞেস করলো, আচ্ছা মাখনলাল, তোমার সঙ্গে ঠিক কি হয়েছিল? কে মেরেছিল তোমাকে? মানুষ নাকি ভূত? তুমি তো ভূত, তোমার কি মনে হয় তুমি মেরেছো আমায়? না না বাবু, আমি আগে ভাগে বলে দিচ্ছি, আমরা ভূতেরা তোমাকে মারিনি। আমি সমস্ত ভূতের কাছে গিয়ে গিয়ে খবর নিয়েছি, কোনো ভূত তোমাকে মারেনি। তুমি কিন্তু আমাদের দোষ দিতে যাবে না বলে দিলাম। এবার বোঝো তবে বাকি রইলো কারা। আর কইতে হবে নেই, বুঝেছি। ঝড়ের গতিতে খবরের কাগজ ছাপানো হলো। সকালের আলো ফুটতে নয় ফুটতেই চারিদিকে ছড়িয়ে গেল খবরের কাগজ। টুনি ভূত একটি খবরের কাগজ হাতে নিয়ে শ্মশানে সেই বটগাছের নিচে এসে দাঁড়ালো। সে বড় ভূতের দিকে তাকিয়ে বলল, কর্তা, খবর ছেপে গেছে যে। বড় ভূত জিজ্ঞেস করলো, কি ছেপেছিল তুমি? ওই যে বদনামের ভয় পেয়েছিলাম, তাই ছেপেছে। কই দেখি দেখি, পড় তো দেখি শুনি। টুনি ভূত খবরের কাগজটিকে ভালো করে মেলে ধরে পড়তে লাগলো। আজকের তাজা খবর, অমুক ব্যক্তির তামুক পুকুর ঘাটে পাওয়া গেল এক অলৌকিক লাশ। যে লাশ বলছে তার মৃত্যুর ঘটনা। সেই লাশ নিজেই চিৎকার করে বলে দিচ্ছে তার আসল মৃত্যু ঘটার কারণ। তার চোখ উপড়ে ফেলা হয়েছে, তাকে দেওয়া হয়েছে অমানবিক যন্ত্রণা। এ কোনো সাধারণ ঘটনা নয়, আর এই ঘটনা কোনো সাধারণ মানুষেরও কর্ম নয়। এ ভূতেদের কাণ্ড। এ ভূত ছাড়া আর কোনো ব্যক্তি এমন ভাবে মানুষ হত্যা করতে পারে না। এক অলৌকিক মৃত্যু। এ কোনো সাধারণ মানুষের বোধগম্যের ধার কাছ দিয়েও যাবে না। পুলিশ সূত্রে জানা গেছে যে স্বয়ং ডাক্তারবাবু বলেছেন এ কোনো সাধারণ ঘটনা নয়। কোনো সাধারণ ব্যক্তি এমন ভাবে কাউকে মারতে পারেই না। এ কোনো দৈত্যেরই কাজ। ব্যক্তিকে যখন মারা হয়েছিল সেখানে উপস্থিত থাকা কিছু মানুষ ভয়ে আতঙ্কে আছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের হুঁশ ফিরলে তাদের কাছ থেকেই জানা যাবে এনাকে ঠিক কিভাবে মারা হয়েছিল। তাদের মধ্যে থাকা একজন ব্যক্তি কোমায় চলে গেছেন। সে কোমায় থেকে কখন ফিরবে বা কবে ফিরবে বা কত বছর পরে ফিরবে ডাক্তারেরা ঠিক করে বলতে পারে
যে মৃত লোকটি ব্যবসা বাণিজ্য করে ফিরছিলেন। তার কাছ থেকে কিছু অর্থ সামগ্রীও পাওয়া গেছে। জানা যাচ্ছে ব্যক্তিটির তিনকুলে কেউই ছিল না, তিনি একাই ছিলেন। সেখানে মাখনলাল উপস্থিত ছিল। সে বড় ভূতের দিকে তাকিয়ে বলল, তা এ কি ভুলভাল চেপেছে? এ শুনলে যে আমার বউ নাতি নাতনি সব মারা যাবে। মাখনলাল, এটাই আজকের তাজা খবর।